আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। কবি আল মাহমুদ রচিত নোলক কবিতায় কবি আক্ষরিক অর্থে মায়ের নোলক খোঁজেননি, খুঁজেছেন দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি, ঐতিহ্য ও ঐশ্বর্যকে। দর্শক, আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, বীরোত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডলবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে অর্থাৎ আজকের এই দিনে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি নিহত হন। ২০০৪ সালের বিবিসি বাংলা পরিচালিত যে জরিপ, সেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির হিসেবেও জিয়াউর রহমানের নাম উঠে আসে। তো আমরা এনটিভির পক্ষ থেকে এই মহান নায়ক এবং গণতন্ত্রের অগ্রপথী, গণমানুষের নেতা, জনপ্রিয় রাজনীতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি এনটিভির গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আমাদের সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন মানুষ, একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব এবং আছেন সাংবাদিক মাহফুজুর রহমান। চলুন কথা বলি তাদের সাথে। আপনাদের এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি শুরুতেই পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের কাছে আসতে চাই যে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। প্রথমে এই দিনে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে এমন একটি দিন, আসলে যে সময় উনি চলে যান ওই সময় আমরা খুব একবারে প্রদীপ্ত যুবক কেবল। সেই সময় আমরা গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত ছিলাম। সংস্কৃতির বিকাশে বিশেষ করে চলচ্চিত্রে অনুদান প্রথা বলেন, একটা টেলিভিশনের অনুষ্ঠান নতুন করি, তারপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এই যে বহুভাবে মানে শিল্পকে, সংস্কৃতিকে, চলচ্চিত্রকে, নাটককে ছড়িয়ে দেওয়ার যে একটা অদম্য স্বাধীনতা উনি দিয়েছিলেন, দলমত নির্বিশেষে সবাই কাজ করতে পেরেছেন। তখন এই সংকীর্ণতা ছিল না, রাজনৈতিক সংকীর্ণতা যেটা অনেকদিন যাবৎ আমরা দেখি যে ওই গোত্রের মানুষ ওখানে যেতে পারে না, এই গোত্রের মানুষ ওখানে যেতে পারে না, এই বিষয়গুলো তখন ছিল না। মানে প্রতিভা থাকলেই সে বিকাশ করার সুযোগ পেয়েছে। আমরা এরকম দেখি, যেমন বেবি নাজদিন, ওনাকে কিন্তু ওই বগুড়া থেকে এনে আমাদের দেশে জিয়াউর রহমান সাহেব কি বলে প্রতিষ্ঠিত করেছেন। এরকম অনেক শিল্পী আছে আমাদের দেশে। তো আমি বলবো যে বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় শিল্প সংস্কৃতি এবং বহুদলীয় মতবাদ, বহুদলীয় মত এবং পথ তৈরি করার ক্ষেত্রে তার একটা সুন্দর, আন্তরিক, দারুণ ভূমিকা ছিল। একদমই তাই। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করেছেন। আমি যদি একটু অল্প করে দর্শকদের উদ্দেশ্যে বলি যে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে জিয়াউর রহমানের অবদানটা যদি আমরা এইভাবে বলতে চাই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সুরুচি সম্পন্ন এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করেন এমন একজন রাষ্ট্রপ্রধান। জিয়াউর রহমান উপলব্ধি করেন সংস্কৃতির মাধ্যমে একটি জাতির মনন ও রুচির বহিঃপ্রকাশ ঘটে। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পরিচালনার জন্য ১৯৭৮ সালের ৬ জুন জিয়াউর রহমান দি বাংলা একাডেমি অর্ডিন্যান্স ১৯৭৮ অধ্যাদেশ জারি করেন এবং জিয়াউর রহমান প্রথম ২১শে পদক ও স্বাধীনতা পদক প্রবর্তন করেন। জিয়াউর রহমান ১৯৭৬ সালে একটি অধ্যাদেশ বলে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালে চালু করেন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। শিশুদের বিনোদনের জন্য জিয়াউর রহমান ১৯৭৯ সালে ঢাকার প্রাণকেন্দ্রে শাহবাগে শহীদ জিয়া শিশু পার্ক প্রতিষ্ঠা করেন এবং কিশোরদের প্রতিভা ও মানসিক বিকাশের জন্য বাংলাদেশ টেলিভিশনে চালু করেছিলেন নতুন করি সাংস্কৃতিক প্রতিযোগিতা। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রয়েছে নিজস্ব সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার প্রসারের লক্ষ্যে রাঙামাটিতে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, বর্তমানে প্রতিষ্ঠানের নাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, এবং নেত্রকোনার দুর্গাপুরে বীরেশিরিতে উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেন তিনি। তো
এবং বাংলাদেশে আপনি যেটা বলছিলেন, বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চালু করেন তিনি, এবং দেশে চলচ্চিত্র শিল্পের বিকাশের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সৃজনশীল ও উন্নত মানের চলচ্চিত্র নির্মাণ জিয়াউর রহমানের সময় চালু হয়। তিনি গাজীপুরে একটি চলচ্চিত্র নগরী ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ প্রতিষ্ঠা করেন। এবং আপনি তো 90-এর দশকের যে গণ অভ্যুত্থানের মানে সময় একেবারেই সক্রিয় ছিলেন এবং একটি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন, আমি যদি ভুল না করে থাকি সেটার নাম ছিল আপনার বিজয় 90 জি, তাই না, বিজয় 90 জি। তো আমি মাহফুজুর রহমানের কাছে আসতে চাই এবার। তো আপনি তো দীর্ঘদিন ধরে বিনোদন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। আমাদের সংস্কৃতি জগতে শিল্পীদের যে রাজনীতিতে জড়িয়ে পড়া এবং বিশেষ সুবিধা আদায়ে দল এবং নেতাদের সাথে নানা ধরনের বিতর্কে জড়িয়ে পড়াকে আপনি কীভাবে দেখেন? না, এটিকে আসলে ইতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই। জি, একটা সময় ছিল যখন ভিন্ন ভিন্ন মতাবলম্বী, রাজনৈতিক ধারায় বিশ্বাসী, রাজনৈতিক মতবাদে বিশ্বাসী শিল্পীরা একসঙ্গে কাজ করেছেন, কোনো ভেদাভেদ ছিল না। এই যে ভেদাভেদটি, এটি সাম্প্রতিক এবং রাজনীতির কাছে একেবারে নিজেকে সঁপে দেয়া, তার যে শিল্পী সত্তা, দাসত্বে পরিণত হওয়া। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে তিনি যে একেবারে দাস হয়ে যাচ্ছেন, রাজনীতির সুযোগ সুবিধা নিচ্ছেন, জি জি জি, এটিকে কিন্তু জনগণ ভালোভাবে দেখে না। জি, তারা শিল্পীদের কাজকে তখন মূল্যায়ন করতে চায় না। কিন্তু যখন দেখে যে একজন শিল্পী তার শিল্পী সত্তা বজায় রেখে কাজ করছেন, সংস্কৃতির প্রতি নিবেদিত প্রাণ, জি, তখনই কিন্তু শিল্পীর প্রতি তার আকর্ষণটা আসে বা তার যে আগ্রহটা তৈরি হয়, তার প্রতি ভক্তিটা আসে, শ্রদ্ধাটা আসে। কিন্তু যখন তিনি সুযোগ সুবিধার দিকে চলে যান, যে আমার একটি মনোনয়ন টিকিট লাগবে, জি, আমাকে সংসদে যেতে হবে শুধুমাত্র সুযোগ সুবিধার জন্য, সুযোগ সুবিধার, আমি যে শিল্পীদের জন্য কিছু করব, আমি যে শিল্পের জন্য কিছু করব, ব্যাপারটা তা নয়। রাজনীতি না করেও শিল্পের জন্য কাজ করা যায়, সংস্কৃতির জন্য কাজ করা যায়। কিন্তু অনেককেই আমরা দেখেছি যে তারা ট্রাকে ওঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, বিভিন্ন জায়গায় চুক্তি ভিত্তিতে তারা কাজ করছেন, যেটা আসলে মন্তব্য করছেন, হ্যাঁ, একেবারেই একজন শিল্পীর জন্য অবমাননা। আপনার কি মনে হয় না যে নাহিদুল ইসলাম হাবিব, যে এই যে আমাদের রাজ্যের, আমাদের দেশে যে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি, এটাও আসলে মানে ভাবে নষ্ট হয়? নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে শিল্প, যিনি শিল্পী তিনি সবার, প্রতিটি মানুষের প্রিয়জন, আদর্শ। এবং শিল্পী একটা বিবেক, তাই না? তো ওই শিল্পী কখনো মানে চোখ বন্ধ করে কথা বলতে পারে না, দু চোখ দেখেই কথা বলা উচিত। শিল্পীকে আসলে সার্বজনীন হতে হবে। শিল্পী সবার জন্যে, মানে শিল্পী এক চোখে দেখবে, এক চোখে দেখবে না, এটা তো শিল্পের কাজ না। আর কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কারণে কিন্তু কেউ শিল্পী হতে পারে না। রাজনীতি করে কিন্তু কেউ বড় শিল্পী হতে পারে না। আমরা দেখেছি যে অনেক আগে অমিতাভ বচ্চন মানে ওই ইলেকশন করতে গিয়ে কিন্তু তার শিল্প সত্তা মরে গিয়েছিল, তাই না? সে কিন্তু ওটাতে আবার ওটা বিসর্জন দিয়ে সে কিন্তু অনেক কষ্ট করে, তার সামাজিক অবস্থানটাও ছিল না। পরবর্তী পর্যায়ে সে ওই রাজনৈতিক সত্তাকে একবারেই ছেড়ে দিয়ে আবার তিনি কিন্তু নতুন করে অমিতাভ বচ্চন হয়েছেন। তো সেই ক্ষেত্রে আমার কথা, এবং আমি এটা বিশ্বাস করি যে হ্যাঁ, একটা অন্যায়ের বিরুদ্ধে, একটা অত্যাচারের বিরুদ্ধে শিল্পীর একটি সমর্থন, শুভেচ্ছা থাকতে পারে। সেটা একবারে খোলামেলা ভাবে নয়, একবারেই রাস্তায় নেমে রাজপথে নামার কোনো প্রয়োজন নেই। শৈল্পিকভাবে তার শিল্প সৃষ্টির মাধ্যমে কথা বলা উচিত। তো আপনি তো সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে নির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেছেন, আপনাকে অভিনন্দন জানাই। তো এই সমিতি কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এবং নতুন কমিটির পরিকল্পনা কি, একদম যদি সংক্ষেপে বলেন? নতুন কমিটির পরিকল্পনা এখনো মানে চূড়ান্ত করা হয়নি, মানে চূড়ান্ত হওয়ার পথে। আপনাদের নিজেদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে কি ধরনের কাজ বা কি ধরনের উদ্দেশ্য নিয়ে আপনারা সামনে কাজ করবেন? আমাদের আলোচনাটা মানে প্রথম থেকে এই নিয়ে আমি 3টা সময় এই দায়িত্বে জয়যুক্ত হয়েছে। আমি যদি একটু যুক্ত করি যে আপনাদের আসলে এই যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কি ছিল? প্রতিশ্রুতিগুলো এরকম যে সার্বিক চলচ্চিত্রের উন্নয়ন করা, চলচ্চিত্রের এই যে প্রতিটি পরিচালকের মানে কাজের ক্ষেত্র তৈরি করা, এবং মানে একটি পরিচালক যেন স্বাধীনভাবে মানে নির্বিঘ্নে তার সিনেমাটি বানাতে পারে, তাকে সার্বিক সহযোগিতা করা, এবং
দেশের সিনেমার জন্য, সিনেমার ডেভেলপমেন্টের জন্য বিভাগীয় সড়কগুলোতে, জি। মানে শহরগুলোতে বিভিন্ন রকম সেমিনার, সিম্পোজিয়াম করা এবং জেলায় জেলায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা। জি জি জি। হ্যাঁ, এবং যাতে করে এই আজকের এই প্রেক্ষাপটে নতুন প্রযুক্তির সিনেমা, নতুন কি বলে মেধার বিকাশ যাতে ঘটে, সে ধরনের মানে সেমিনার আয়োজন করে চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই কাজগুলো করার একটি মানে একটা বছরব্যাপী একটি পরিকল্পনা আছে আমাদের। জি, আমরা বিগত কমিটিগুলোকে এই ধরনের অনেক ধরনের প্রতিশ্রুতি বা আশার কথা আমরা বলতে শুনেছি, কিন্তু সেই অর্থে কোনো কাজ হয়েছে কিনা অন্তত আমরা মানে দৃশ্যমান কোনো অগ্রগতি চলচ্চিত্রের হয়েছে বলে আমাদের মনে হয় না। যাই হোক, আমি একটু মাহফুজুর রহমানের কাছে আসতে চাই যে আপনি এক জায়গায় লিখছেন যে শাহরুখের জায়গায় সাকিব এবং নয়নতারার জায়গায় জয়া আহসান, কেজিএফ হয়েছে তুফান, জন হচ্ছে তাণ্ডব, এসভিএফ থাকলে এমনই হবে। এই কথার ব্যাখ্যাটা কি এবং আমাদের আসলে কিসের অভাব, যোগ্যতা, নৈতিকতা নাকি আদর্শের? আচ্ছা, এখানে যে এসবিএফ এর কথাটা আসলে এই প্রসঙ্গে, যে তারা বাংলাদেশে এখন কিছু ছবি তারা করেছেন জয়েন্ট ভেঞ্চার, কিছু ছবি তাদের কাছ থেকে আমাদের আমদানিকারকরা আমদানি করেছেন, আর এখন তারা বাংলাদেশে অফিস খুলে বাংলাদেশে ব্যবসা করছেন। কিন্তু আমরা দেখেছি যে তারা যে ধরনের ছবি কলকাতায় নির্মাণ করেছেন, বিশেষত বাণিজ্যিক ঘরানার যে ছবিগুলো, শুধু বিনোদনের উদ্দেশ্যে যে ছবিগুলো তৈরি হয়, সেখানে তারা সাউথের অর্থাৎ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সেখানকার ছবির কপিরাইট এনে রিমেক করেছেন। ফলে তাদের ছবির মধ্যে একটা ওই তামিলনাড়ুর গন্ধ পাওয়া যায়। তাদের ছবিতে ওই কমার্শিয়াল ছবিগুলোর মধ্যে বিশেষত এই বাংলাদেশের গন্ধটা থাকে না। দুই বাংলার কথাই বলছি, বাংলাদেশের গন্ধটা থাকে না। তো তারা যখন বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে তারা বিনিয়োগ করেছেন, ছবি করছেন, তখন তাদের কিছু ছবি তারা নির্মাণ করেছেন যেগুলোতে বাংলাদেশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। ছবিটি দেখলে মনে হচ্ছে এটা তামিলনাড়ুর কোনো ছবি। আমাদের গল্প বা আমাদের জীবনযাপন উঠে আসছে না, না, আমাদের জীবনযাপনের ঘাটতি থাকছে তাদের চিত্রনাট্যের মধ্যে। জি। তো এই বিষয়টা আমার সম্প্রতি তাদের একটি ছবির কিছু ক্লিপিং দেখে আমার কাছে মনে হয়েছে যে তারা কি আগের ধারাই আছেন। এখন ছবি মুক্তি যখন হবে তখন আমরা বলতে পারবো যে আসলেই তারা সেটা কপি করেছেন বা সেখান থেকে ইন্সপাইরেশন নিয়েছেন কিনা, নাকি আমাদের খাঁটি একটা বাংলাদেশের ছবি তারা নির্মাণ করতে পেরেছেন। কিন্তু বিগত সময়ে আমাদের অধিকাংশ ছবি আসলে এই যে মানে নকল প্রবণতা, যে গল্পের ক্ষেত্রে বলেন, টেকনিশিয়ানদের কথা বলেন, নানান ধরনের অসঙ্গতিগুলো আমরা মানে দেখেছি। তো আপনি আমাদের ছবির যেই নকল করার যে প্রবণতা এবং আমাদের গল্পগুলো উঠে না আসার যেই সমস্যা, সেটা কিন্তু অধিকাংশ ছবির ক্ষেত্রেই আমরা মানে দেখেছি। কিছু ছবি হয়েছে এবং সেটা আমরা বলবো যে একেবারে নামমাত্র। আমরা যদি রিসেন্ট কিছু ছবির মানে প্রসঙ্গ যদি বলি, জয়া এবং শারমিন, আমরা যদি গিয়াসউদ্দিন সেলিমের ছবিগুলোর কথা বলি, এরকম ভালো ছবি হয়েছে। কিন্তু অধিকাংশ ছবির ক্ষেত্রে যেগুলো ব্যবসা সফল হচ্ছে বা আলোচনায় আসছে, যে ছবিগুলো এককভাবে ব্যবসা করছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে নকলের যে অভিযোগটা, এটা কিন্তু এসছে। তো আমি হাবিবের কাছে আসতে চাই যে ৩০০ নির্বাচনী আসনে ৩০০ সিনেপ্লেক্সের দাবি আপনার দীর্ঘদিনের, এবং বিগত সরকারের আমলে আপনি একটি আবেদনও করেছিলেন প্রধানমন্ত্রী বরাবর। আপনার এই দাবির যৌক্তিকতা বিষয়ে যদি একটু বলেন, এবং সে যে চিঠি দিয়েছিলেন সেটার কোনো প্রত্যুত্তর পেয়েছিলেন কিনা? এই দাবিটি যে আজকে আধুনিক তথ্য প্রযুক্তির এই জামানায় এটা খুব একটা রিয়েল দাবি। এটা একটা মানে খুবই যুক্তিসঙ্গত দাবি, যৌক্তিক দাবি আমার কাছে মনে হচ্ছে। যেখানে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, অনেক মসজিদ মাদ্রাসা হচ্ছে, কালভার্ট হচ্ছে, তাই না, বড় বড় রোড হচ্ছে, কিন্তু আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি, সিনেমা তো ইন্ডাস্ট্রি বলা হয় শুধু মুখে, আসলে তো ইন্ডাস্ট্রি নেই। এটা স্বয়ংসম্পূর্ণ না। এটা যদি আমি একটা সিনেমা বানাবার জন্য আমি যদি বলি, একটা ব্যাংকে বলি যে আমাকে 10 কোটি টাকা লোন দিন, আমি একটা ছবি বানাবো, যেহেতু এটা শিল্প, তো ওরা আমাকে কিন্তু 10 টাকাও লোন দিবে না। তো সেই সব চিন্তা করে মানে আমার কাছে মনে হয়েছে, যেহেতু মানুষ এখন কিন্তু সিনেমা দেখতে যায় না, ওই যে সিঙ্গেল স্ক্রিনে, গ্রামে গঞ্জে বলেন, কোথাও যেতে চায় না। কেন যেতে চায় না? আপনি দেখবেন যে হলগুলোর পরিবেশ একবারে যাতে অবস্থা। তো ওখানে একটা কি বলে ওয়াশরুম নাই, একটা মানে বসার জায়গা নাই, একটা এসি নাই, কিন্তু মানুষের সুন্দর পরিবেশ পেলে কিন্তু যেতে চায়। আপনি আমাদের পাশেই দেখবেন বসুন্ধরায় যেমন সিনেপ্লেক্স আছে। তো এই সিনেপ্লেক্সে কিন্তু মানুষ সবাই সিনেমা দেখতে যাচ্ছে, এবং এই সিনেপ্লেক্সটা ওই অর্থে আমি চেয়েছিলাম
যে প্রতিটি সংসদীয় এলাকাতে যদি একটি করে সিনেপ্লেক্স হয় তাহলে কিন্তু ওই এলাকাটা একটা উন্নত এলাকা হয়ে যায়, জি, একটা মিনি মানে বসুন্ধরা হয়ে যায়, তাই না? ওখানে ফুড জোন, তারপরে বাচ্চাদের মানে গেম জোনস, তারপর নানান রকম আয়োজন থাকবে। তখন কিন্তু মানুষ ওই কেনাকাটা করতে গিয়ে বা কম্পিউটারে কাজ করতে গিয়ে বা শপিং করতে গিয়ে সিনেমা দেখবে, একটা জোনে সবকিছু একটা জোনে সব কিছু পাবে। তখন কিন্তু ওই এলাকাটা সমৃদ্ধ হয়ে যাবে এবং ওই এলাকার যে শিল্প সংস্কৃতির সাথে যুক্ত যেসব শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা কিন্তু সিনেমা দেখে নিজে নিজে চিন্তা করবে আমিও সিনেমা বানাবো। ওই রংপুর নীলফামারীতেও কিন্তু ছেলেমেয়েরা তখন সিনেমার স্ক্রিপ্ট লিখবে, ডিরেকশনে আসবে, তাই না? ইনভেস্টার বেরোবে। কিন্তু ওই 300 সিনেপ্লেক্স হলেই কিন্তু 300টা নতুন প্রযোজক বেরিয়ে আসতো, তারা কিন্তু ছবি বানাতো। কেননা 300টা জায়গা হয়ে গেলে হয় কি, এটা আপনি মনে করবেন যে আমার জায়গাটা তো এখন নিরাপদ আছে, যে 300-র মধ্যে 100টা সিনেপ্লেক্সে যদি আমার সিনেমাটা চলে তাহলে কিন্তু আমার লগ্নিকৃত টাকাটা উঠে আসে, ভয়টা আর থাকে না, মুখ থুবড়ে পড়ার সুযোগটা থাকে না। তাহলে হয় কি, এটা সিনেমার বাংলাদেশ হয় আর কি, তাই না? এবং সিনেমাটাকে নিয়ে আমরা বহু বড় জায়গায় যেতে পারি এবং সিনেমার মাধ্যমে আমাদের দেশের শিল্পের সাথে জড়িত শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু গাড়ি বাড়ি করে সুন্দরভাবে চলতে পারে। এইসব ক্ষেত্র থেকেই এই দাবিটি দীর্ঘদিন যাবৎ আমি করে এসেছি। দুর্ভাগ্য যে এটা কেউ শুনে নাই, না আমরা আশাবাদী নিশ্চয়ই এটা হবে। তো মাহফুজুর রহমান, এই যে মানে হাবিব ভাই বলছিলেন যে উনি সিনেমালার কথা বলছিলেন, তো এই যে ঈদ আসন্ন 6টি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, আরো বেশি, 6টিরও বেশি। তো এখানে কি এমন কোন চক্র কাজ করে যারা অন্য ছবিগুলোর হল পাওয়ার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায়? আপনার কি মনে হয়? না, এখানে যারা অনেকদিন ধরে সিনেমা করছেন, যারা বড় বড় প্রযোজনা সংস্থা এবং হাতে গোনা কিছু ডিস্ট্রিবিউটর আছেন, যাদেরকে ছাড়া নতুন যারা প্রযোজক তারা আসলে সারা দেশের সিনেমা হলগুলোতে পৌঁছাতে পারেন। এবং মাল্টিপ্লেক্সেও যখন নতুন প্রযোজকরা যান তাদেরকে কিন্তু প্রপার শো দেওয়া হয় না। একটি সিনেমা যতগুলো শো ডিমান্ড করে, যতগুলো শো এর দর্শক চাহিদা আছে, ততগুলো শো কিন্তু পায় না। এটা আমরা প্রতি ঈদে লক্ষ্য করি। প্রত্যেকটি ঈদে প্রযোজক আসছেন, প্রযোজক পরিবর্তন হচ্ছেন, কিন্তু দাবিটি পরিবর্তন হচ্ছে না। দাবি তাদের কি, যে তাকে 3টি শো দেওয়া হয়েছে বা 5টি শো দেওয়া হয়েছে, কিন্তু তাদের ছবির দর্শক চাহিদা আছে 8টি শো এর, 10টি শো এর। দর্শক ছবি দেখতে চাচ্ছে কিন্তু সেই পরিমাণ শো পাচ্ছে না। এবং নতুন প্রযোজকরা এলেই এই আঙুলটি তারা সিনেমা হলের দিকে তুলছেন, ডিস্ট্রিবিউটরের দিকে তুলছেন, যে তারা প্রপার শো পাচ্ছেন না। এই বিষয়টি কিন্তু আছে। আচ্ছা, তো হাবিব, আপনি কি বলবেন তাহলে এই যে আমাদের ওটিটির মানে ছবিগুলো সিনেমা হলে মানে মুক্তি পাচ্ছে এবং এই যে হল সংকটের কথা বলা হচ্ছে বারবার, তো আপনার সেই দাবিটি ঘুরে ফিরে আসছে যে 300 হল আসলে প্রয়োজন। এছাড়া কিভাবে এই যে যারা অর্থলগ্নি করছে, এই যে প্রযোজকগণ কিভাবে আসলে এই যে এই ব্যয়বহুল ছবি নির্মাণ করবেন এবং তার থেকে তারা এই ছবির মানে টাকাটা উঠে আনতে পারবেন? মানে আপনি কি বলবেন এক্ষেত্রে? ওই যে ঘুরে ফিরে ওই দাবিটা বাস্তবায়ন হওয়া দরকার আছে। আমাদের দাবি, এটা আমার দাবি না, আমাদের সকলের দাবি আমি মনে করি। তো এখন কিন্তু 20টা 21টা বোধ হয় সিনেপ্লেক্স আছে সারা দেশে। তো 20টা 21টা সিনেপ্লেক্সের কল্যাণে কিন্তু এখন 10 কোটি 12 কোটি 15 কোটি টাকার ছবি ইনভেস্ট হচ্ছে, কিন্তু করছে। এই ছবিগুলো এই টাকা ইনভেস্ট করে কি তারা ব্যবসা করে নিয়ে আসতে পারবে মনে করেন? না 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 না, এটা সম্ভব না। এগুলো মানে 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 এটা নাম্বার বাড়া উচিত। এটা সিনেমা হলের নাম্বার বাড়া উচিত। আসলে সিনেমা হলের বিকল্প নাই। সিনেমা হল কি হল হয়ে গেলে কিন্তু সিনেপ্লেক্স হয়ে গেলে বাংলাদেশে 300 সিনেপ্লেক্স হয়ে গেলে কিন্তু বাংলাদেশে আপনি 300 প্রযোজক পাবেন। হ্যাঁ, মানে কম্পিটিশন বাড়বে, সিনেমা হবে, অনেক সিনেমা হবে এবং আমাদের সিনেমা তখন দেশ বিদেশে ঘুরবে, ফেরি করবে। তখন কিন্তু সিনেমার এই দৈন্যতা থাকবে না, তখন একটা ইন্ডাস্ট্রি হবে সত্যিকার অর্থে। তখন কিন্তু একটা বাংলাদেশের একটা এখানে আসলে মানে সরকারের খুব আন্তরিক প্রচেষ্টা থাকার দরকার আছে। এখন তো আমাদের সিনেমা হয়ে গেছে কি, আমি একটা সিনেমা মানে বসেই থাকি যে কে সিনেমা নেবে, কে চালাবে, কোন টিভি নেবে। এটা একটা মানে মানে কি বলে অসহায় বাণিজ্য হয়ে গেছে। কোথায় চালাবে, কোন হলে নিয়ে যাবে, সে টাকা দিবে কিনা ফেরত, এসব নানান ঝামেলা। কিন্তু সেই জন্য আসলে আজকের এই এই সুন্দর প্রেক্ষাপটে সিনেপ্লেক্স যদি 300টি হয় বাংলাদেশে, বা আরো বেশি হতে পারে বা একটু কম হতে পারে, তো হলে আমাদের সিনেমার এই দুরবস্থা, এই সিনেমার যে আমাদের এখন একটা
কি বলে অভাবের অবস্থা, এখান থেকে কিন্তু আমাদের উত্তরণটা ঘটবেই ঘটবে। জি জি জি, এটা আমরা দেখেছি যে এখন মানে সাম্প্রতিক সময়ে অনেক মানে মেধাবী তরুণ পরিচালক উঠে আসছেন এবং আমাদের চলচ্চিত্র বিশ্ব দরবারে যাচ্ছে। সম্প্রতি আদনাল রাজীব পরিচালিত যে ছবিটি আলী কানে একটি পুরস্কার মানে জিতেছে। এগুলো তো আমাদের জন্য আশার, কিন্তু আমাদের যে হল ব্যবস্থাপনা এবং যে ব্যবসার মানে আপনার মানে প্রযোজক যারা আছেন বা অর্থলগ্নিকারী যারা আছেন, তারা কিভাবে কোন পন্থায় যে আসলে এই ছবিগুলোর অর্থ মানে তুলে আনতে পারবেন, সেই জায়গাটা নিয়ে তো আসলে চিন্তা করার সময় মানে এসেছে এবং এটা তো খুব জরুরি। তো মানে মাহফুজুর রহমান, আপনি কি বলবেন যে একেবারে ছোট্ট করে যদি আপনার জানতে চাই যে মানে এ থেকে উত্তরণের আসলে উপায় কি, পথ কি? আচ্ছা, উত্তরণের উপায় হচ্ছে হাবিব ভাই যেটা বলেছেন যে 300 সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স তৈরি করা, আধুনিক থিয়েটার তৈরি করা প্রত্যেকটি সংসদীয় আসনে, এটা তার প্রস্তাবটা বা তার দাবিটি হচ্ছে সরকারের কাছে। কিন্তু আমি বলতে চাই যে এই যে আমরা বসে আছি এনটিভিতে, বাংলাদেশে প্রায় 40টি স্যাটেলাইট চ্যানেল আছে। এই চ্যানেলগুলো কিন্তু বেসরকারি পুঁজি বিনিয়োগের মাধ্যমে হয়েছে। তো সরকার যদি একটু ছাড় দেন বা তারা এমন কিছু নীতি নির্ধারণী জায়গাগুলোতে কাজ করেন যাতে করে ব্যবসায়ীরা এগিয়ে আসতে পারেন। জি, সিনেপ্লেক্স করলে বা আধুনিক মাল্টিপ্লেক্স করলে কর মওকুফ করা হবে বা কিছু সুযোগ সুবিধা দেয়া হবে, তাদেরকে যে ঋণটা দেয়া হবে হল করার জন্য, সেই ঋণের সুদটা কম হবে। এরকম কিছু জায়গায় সরকার যদি কাজ করেন তাহলে কিন্তু ব্যবসায়ীরাই এগিয়ে আসবেন এই সেক্টরটিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরাও তাই চাই। আসলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া, একটি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া ভালো পরিচালক, নির্মাতা, আমরা অভিনেতা বলি, মানে একটি ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না। তো আমরাও আশাবাদী যে সরকার নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের বা আমাদের এই যে দাবি 300 আসনে 300টি হল করার যে আপনাদের বা বিশেষ করে হাবিব ভাইয়ের যে প্রস্তাব, এটা মানে নিশ্চয়ই তারা শুনবেন। তো আপনাদের দুজনকে আজকে এনটিভির স্টুডিওতে কষ্ট করে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।